নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বেশ কিছুদিন এই অনুষ্ঠান আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার পর্দা এবং অনেকগুলো পর্ব, অনেকগুলো এপিসোড, কিন্তু আমরা প্রায় 100টা এপিসোড ইতিমধ্যেই আপনারা দেখেছেন। বিভিন্ন মানুষজনকে দেখেছেন, রাজনৈতিক, অরাজনৈতিক, বিভিন্ন অতিথিরা আমাদের এই অনুষ্ঠানে এসে তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা যারা এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে দেখেন, টেলিভিশন বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখেন, তারা কমেন্টে আপনারা প্রশ্ন করেন যে দাদা, আপনাদের এখানে তো বিরোধী দল অর্থাৎ সিপিএম, কংগ্রেস, বিজেপির বিভিন্ন মানুষজন যারা সমর্থন করেন, মুখপাত্র তাদেরকে আনেন, শাসক দলকে সমর্থন করেন, যাদের বিরুদ্ধে এই মুহূর্তে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, তাদের কোনো সমর্থককে কিন্তু আপনারা আনছেন না। সত্যি কথা, লজিক্যাল কথা। তো আজকের পর্ব, যারা এই প্রশ্ন কিংবা এই কমেন্ট আপনারা লিখেছিলেন, আপনারা জানেন, তাদের জন্যই হয়তো এই পর্ব, কিন্তু তাই নয়, প্রত্যেকের জন্য কিন্তু এই পর্ব। আপনারা প্রত্যেকে দেখবেন, জানবেন এবং জানাবেন। কথা না বাড়িয়ে একদম আপনাদের সামনে পরিচয় করে দেব। আমার পাশেই বসে আছেন আপনাদের খুব পরিচিত অধ্যাপক দেবনারায়ণ সরকার। দেবনারায়ণবাবু তৃণমূলকে সমর্থন করেন, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে দেখেছেন। আমার পাশে বসে আছেন দেবনারায়ণ দা। নমস্কার। আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওে স্বাগত, নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমেই যে জিনিস যেটা নিয়ে আপনাকে শুরু করবো দেবনারায়ণ দা, অনেক অনেক পাহাড় প্রমাণ দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, কসবাতে যে ঘটনা ঘটে গেছে গণধর্ষণের, আমি সেটা দিয়ে আগে শুরু করব। কিভাবে দেখছেন দেবনারায়ণ দা? আপনি একজন অধ্যাপক, আপনি একজন সুবক্তা, আপনি যেখানেই অন্যায় হয়েছে সেখানেই আপনি তার প্রতিবাদ করেছেন, কিভাবে দেখছেন? দেখুন, শেক্সপিয়ারে কিং লিয়ারে একটা কথা আছে, উইজডম অ্যান্ড গুডনেস টু দ্য ভাইল সিম ভাইল। মানে জঘন্য লোকের কাছে আত্মজ্ঞান এবং সদাচরণ জঘন্যই হয়। মানে যে লোক জঘন্য, তার কাছে আত্মজ্ঞান বা সদাচরণ আশা করা যায় না। তো এই যে ছেলেটিকে সেখানে ডেপুট করা হয়েছে বহুদিন আগে থেকে, ওর বহু দুর্নাম আছে, অর্থাৎ 10-15টা এফআইআর আছে এবং আগে কয়েকবার অ্যারেস্ট হয়েছে বিভিন্ন কারণে। তার অতীত, এই ইতিহাস থাকার পরেও তাকে ওই কলেজে আবার একবার রাজটিকিট করা হয়েছে। একটা কথা ঠিকই, যখন ওই কলেজের প্রিন্সিপাল বেঁচে ছিলেন মিস্টার চক্রবর্তী, তিনি 2018-তে মারা যান। 2004 থেকে 2018 পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত অ্যাক্সিডেন্টে বা অসুস্থতায় মারা যান। ওনার এমনভাবে ওকে কন্ট্রোল করেছিল, অন্যায়ও করেছে কিন্তু কন্ট্রোল, এবং রাজটিকিট করতে পেরেছিল একদম। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রিন্সিপাল তাকে কিন্তু রাজটিকিট করেছিল। সমস্যাটা কোথায় হলো? উনি মারা যাওয়ার পর ওই সময় বাদরামতি করেছে, কিন্তু কন্ট্রোল, তার মানে আমি ছাড়বো না, হয় আমি কলেজের প্রিন্সিপাল থাকবো না ও থাকবে, তার মানে কন্ট্রোল করতে পারে। তার মানে কি, হাইকমান্ড যা হোক, আমি যদি মনে করি আজকে এই গণ্ডগোলটা হয়েছে, অনেকে তৃণমূল পার্টিকে দোষ দিচ্ছে, তৃণমূলের হাইকমান্ডকে দোষ দিচ্ছে, আমি বলবো এটা নয়। একটা অংশ তো দুর্নীতিগ্রস্ত, সে পুলিশ হোক, সে রাজনীতিবিদ হোক, একটা অবশ্যই দুর্নীতিগ্রস্ত। প্রশ্ন হচ্ছে, এই ছেলেটিকে পরে তাকে একেবারে অস্থায়ী একটা কাজে দেওয়া হয়, যদিও সে অ্যাডভোকেট, থাকা সত্ত্বেও তাকে ওখানে অস্থায়ী কাজে নিযুক্ত করা হয়। প্রথমত এইটা নিযুক্ত, এত কিছুর পরেও তাকে নিযুক্ত করলো কেন? এখন প্রশ্ন করা হয়েছিল অশোকদেবকে, বলে যে আমি আমার পার্টির যারা, তাদের কিছু করব না, তারা যদি বেকার থাকে আমার তো উচিত তাকে অস্থায়ীভাবে যেন কিছু করার কথা। প্রশ্ন হচ্ছে, এ সত্ত্বেও শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আছে, বদলে যায়, বদলে যায়, বদলে যায়, বদলে যেতে যেতে একটি মানুষ থমকে দাঁড়ায় জীবনে হাত পেতে। হয়তো সেদিন হাত পেতে অশোকদেবের কাছে কাজটা চেয়েছে, অশোকদেব সেই হিসাবে হয়তো দিয়েছিল, কিন্তু তারপরে যে ঘটনাগুলো পরপর ঘটলো, উনি কি তাকে জানেন না আজকে এই কৈফিয়তটা ওনাকে দিতে হচ্ছে, এবং পুরো ম্যানেজিং কমিটিকে দিতে হচ্ছে। পুলিশকে মারছে, ছেড়ে আসছে, অশোকদেব জানেন না। সুতরাং উনি যদি বলে আমি জানি না, তবুও এটা সন্দেহের চোখে বাইরে বিরোধীরা দেখবে।
কিন্তু আমি যেটা বলছি, সমস্ত তৃণমূলের এই যে কিছু কিছু অংশ উনি ওটা ওভারলুক করে গেছে, এটাও অন্যায়। আমি না জানি, এটুকু জানলাম, অল্প জানলাম না, এটাও অন্যায়। কেন অন্যায় না দেখা বা অন্যায়কে চোখ বুঝে বোঝাও কোনো অন্যায় করিনি তারপরে বিশ্বাস রাখে, এটাও অন্যায়। কেন তুমি ইন্সপেক্টর করনি? তোমার কাছে কোনো কিছু অভিযোগ যায়নি? হয়তো গিয়েছে, কিন্তু পার্টির ছেলে বলে তুমি তাকে কিছু বলনি, এটাও অন্যায়। সুতরাং আজকে যে ঘটনাগুলো ঘটছে, আর ও যেরম মারাত্মকভাবে আজকে ধর্ষণের সঙ্গে জড়িত, একজন না অনেকেই কিন্তু বাইট দিয়েছেন, যারা বাইরে আছে তাদেরকে ওইভাবে মলেস্টেশন করেছে, ধর্ষণ করেছে। এটা বিভৎস ঘটনা, এটা চিন্তা করা যায় না। কিন্তু দেবনাথ, আমার প্রশ্ন যে এ তো আজ থেকে চলছে না, আপনি নিজেই বললেন, কিন্তু এর কন্ট্রোল ছিল না কেন? মানে এই ঔদ্ধত্য, এই সাহস, এই যে আমি সব, এ তো ম্যাঙ্গো রাজ বলতে যা বোঝায়, এটা কি করে সম্ভব? মানে টিএমসিপি নামকে ইউজ করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি তৃণমূলের যারা নেতা নেত্রী তারা এর সঙ্গে জড়িত, কিন্তু আমার প্রশ্ন যে এটা কন্ট্রোল প্রথম থেকে কেন করা হলো না? না, আমি তো বললাম 2018 পর্যন্ত কন্ট্রোল ছিল, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেবব্রত বন্দ্যোপাধ্যায় যিনি প্রিন্সিপাল ছিলেন, নামটা মনে পড়েছে, উনি কিন্তু উনি বলেছে ওকে আমি ছাড়বো না, জোর যত সব না কেন। এবং একটা চিন্তা করে, রাজ টিকিট করা মানে কত বড়, একদম একদম। সুতরাং এই আমলেই এটা করতে পারেন। উনি যখন মারা যাওয়ার পরে, প্রিন্সিপাল যখন মারা গেলেন, তারপরে ভাইস প্রিন্সিপাল দিয়ে, তখন তো অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে জোর নাই, ভাইস প্রিন্সিপাল দিয়ে চালাচ্ছে। এখন এরা ঢিলে ঢালা, অশোকবাবু প্রেসিডেন্ট আছেন, আরও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেখান থেকে ডেপুট করা হয়, মানে ডিপিআর নমিনেশন আছে, টিচিং স্টাফের নমিনেশন, এইসব মিলিয়ে 7-8 জন বা নিয়ে একটা করা হয়, অশোকদেব একজন প্রেসিডেন্ট। এই জিনিসটা সুযোগ নিয়েছে। এবং আপনি বলে সুযোগ নেওয়া মানে এরা কেউ জানে না? আমি বলবো নিশ্চয়ই জানে, না জেনে। এমনকি পুলিশের কাছে গিয়েও সে বারবার করে পুলিশকে মেরেছেও পর্যন্ত, কিছু কিছু এফআইআর রয়েছে। এখন যদি বলে আমরা জানি না সব, তা বলা যাবে না। আমি তো বলছি তৃণমূলের যে কেউ জানে না তা না, একটা অংশ তো জড়িত, কিন্তু মূল জায়গাটায় আজকে মমতা ব্যানার্জির মুখটাকে কালো করার চেষ্টা করা হচ্ছে। তার মানে মমতা ব্যানার্জি এটাকে লাই দিয়ে আমি তো বলা হচ্ছে, তা নয়। একটা অংশ নিচের থেকে যায়নি, পুলিশের এক ধরনের করাপশন, হয়তো সেখানে অর্থের বিনিময়ে কাজ হতে পারে বা কোনো সুপারিশের বিনিময়, তাহলে একটা স্তর থেকে সুপারিশ হয়েছে। কিন্তু ভর্তি সিন্ডিকেট, দেবনানন্দ, এরকমও কিন্তু অভিযোগ, এই ভর্তি সিন্ডিকেটের টাকা কোথায় যেত? অবশ্যই তো একটা সিন্ডিকেট টাকা কোথায়, ওকে একা খেত? তোমার সঙ্গে আমি একমত, ও কোথায় যেত, কিন্তু একটা অংশ তো কাউকে দিয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমি বলছি তো, একটা দুর্নীতির অংশ, সে যত সামান্যই অংশ সেই জায়গাটাই ছড়েছে, এটা অংশ অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর জন্য বদনাম, আজকে যেভাবে পুলিশ এর সঙ্গে রিয়াক্ট করেছে এবং যেভাবে কাজ করছে, বিরোধী দলও বলছে পুলিশ আজকে ঠিক মতো ডেফিনেটলি। তার মানে কি আরজি করার সময় কিন্তু ছিল না, না না বলি না, পুলিশ কাজ করেছে, এটা অস্বীকার করার নেই। আরজি করে পুলিশ কাজ করে 4 দিন সময় পেয়েছিল, তারপরে চলে গেছে, তার জন্য এখন এটা বদনাম করা হয়। সিবিআই তো কিছু করতে পারলো না। না না, বদনামটাকে তো নিতে হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি যখন হাত দিয়েছে, অন্যায়টা কিছু করে এখনো পাইনি, আমার আশা করি আরজি করেও পাবে না। ওটা একটা শুনুন মিথ। মিথ জিনিসটা এমন একটা জিনিস, মিথ রিয়ালিটিকে রিয়েল মানুষ মনে করে সত্য, মিথ মানে কি সত্য হতে পারে কিন্তু সত্য নয়। বেশ বেশ, এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে বলে ওইটাকে বিশ্বাস করছি, কিন্তু ওই একজনই ধরেছে, যতই চেষ্টা করে দেখবেন যে একজন। প্রশ্ন মানুষের মনে হচ্ছে না অনেকে থাকতে পারে, এমনভাবে মিথ তৈরি করা হয়েছে, মানে সেই পরিপ্রেক্ষিতটা সেটা মানুষের মধ্যে একটা দাগ কেটে গেছে, বিশ্বাস করছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ও পর্যন্ত হাইকমান্ড যাবে কেন? প্রশ্ন হচ্ছে যে স্তরে তাদের একটা অংশ যদি করাপশনে না থাকে, এগুলো অত্যন্ত খারাপ। এই যে শিক্ষা দুর্নীতির একটা বলছি, আমি আসবো আসলেও বললো, কিন্তু একটা অংশ তো জড়িত একদম, এবং সে জেলে আছে, এবং একজন নয় একাধিক ব্যক্তি, একটা পুরো ডালপালা নিয়ে তারা সব জেলে আছে। যারা যোগ্য শিক্ষক তারা দোষটা কি? নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার সঙ্গে আমি একবার, যোগ্য শিক্ষক তারা দোষ করেছে কি? কষ্ট করে আজকে ধরুন বলা হচ্ছে এই প্রায় 15,400 কতজন যোগ্য শিক্ষক, আর অযোগ্য হচ্ছে 1800 কত শিক্ষকের মধ্যে, সি এবং ডি বাদ দিয়ে। তাহলে 1800-র জন্য যদি 15,000 শিক্ষক, মানে 2000-এর জন্য যদি 15,000 শিক্ষক ইয়ে করে যারা যোগ্য, সেটা কেন প্রতিষ্ঠিত করতে পারলো না? প্রশ্ন হচ্ছে কি, ঘটনা হচ্ছে 2016 কেসে আসছে হয়তো 20-21-এর দিকে, 4-5 বছর পরে।
এবং যারা এই কাজটা করেছে, চুরি করেছে, তারা তো সব করে জেলে। এখন এই দুর্নামটা নিতে হচ্ছে, ঢিলে ঢালা সবাই, এবং মন্ত্রীও জেলে, সব কিছু জেলে। এই কিছু কারণের জন্য আজকে যারা যোগ্য তারা আজকে পস্তাচ্ছে এবং ন্যায্যভাবে তারা আন্দোলন করছে। আমরা কেন যাব? এখন আমরা পরীক্ষা দিলে পাস করতে পারবো কি? এটাই তো কথা, এটা তো বক্তব্য না, অস্বীকার করার উপায় নেই। তারপরে দেখো সরকার তাদের জন্য সুবিধাও করার চেষ্টা করছে, 10 মার্ক তাদের টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তা নিয়েও কেস হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে গণ্ডগোলটা ওরা করে ফেলেছে, যদি 16-র পরে 17-18-র দিকে হতো, 20-21 গিয়ে কেস আরম্ভ হচ্ছে। এই 5 বছরে যেটুকু গণ্ডগোল ওরা করে টোরে সব করে ফেলেছে। এখন সেই এইটা বইতে হচ্ছে তৃণমূলকে প্রত্যেকটা ক্ষেত্রে। আমি তো বলছি একটা অংশ এই খারাপের জন্য তার বদনাম মমতা ব্যানার্জিকে বহন করতে হচ্ছে। আমি পরবর্তী যে প্রশ্নে যাব দেবনারায়ণদা, তৃণমূলের যারা নেতা এবং এমপি এমএলএ ছোট্ট ঘটনা বলে বলছেন না, আমি তো কসবার কই বলিনি। আবার মদনবাবু যা বলেছেন আমরা সবাই জানি, কল্যাণবাবু যা বলেছেন আপনারা সবাই দেখেছেন। আপনার রিয়াকশন দেবনারায়ণদা? শোনো, এইটি একটা মস্ত বড় ব্যাপার। আমি বলছি, আমি ক্ষমা প্রার্থী। না, এইটা কেন বলে? এটাকে প্রমোশন বাড়ানোর জন্য বলে। আবার মদনবাবু দেখবেন মাঝে মাঝে মিডিয়া থেকে আবার মিডিয়া অ্যাটেনশন করার জন্য আবার আসে। এমন বিতর্কিত একাধিক বিতর্কিত মন্তব্য, শুধু একটা না, বহুবার মদনবাবু বিতর্কিত মন্তব্য করেছে, এখনও তাই। জিনিসটাকে এমনভাবে গুলিয়ে দিচ্ছে যাতে জিনিসটা গুলিয়ে, মানে কি মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে একটা সমর্থন। এই লোকগুলো এরা যদি চুপ করে থাকে, মমতা ব্যানার্জি বারবার, এবং মমতা ব্যানার্জিকে এদেরকে শোকজ করেছে মদনকে, যার জন্য ক্ষমা চেয়েছে। দেখুন সুব্রত বাবুকে শোকজ করলে আমি ক্ষমা চাই, তুমি বললে কেন? প্রশ্ন হচ্ছে এই লোকগুলো যে এত খারাপ অবস্থা, সত্যি তো। এই একটা মানে একটা বৃহত্তর পার্টি যখন বড় হয়, 294টা বিধানসভার আসন, চিন্তা করুন, 42টা লোকসভার আসন, প্রায় 11 কোটি লোক। এর মধ্যে কয়েকজন সত্যি এরা নিজেকে করার জন্য পার্টিটিকে বদনাম করার চেষ্টা। মুখ্যমন্ত্রী এত স্বচ্ছভাবে চেষ্টা করছেন, কিন্তু কিছু লোকের জন্য পার্টি সত্যি বদনাম হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। বেশ, আমরা পরেরটায় আসবো, সেটা হচ্ছে দেবনারায়ণদা, হিন্দুত্ব। প্রধান বিরোধী দলনেতা, তৃণমূলের এক্স প্রোডাক্ট, আমি সব ক্ষেত্রেই বলি, একদম রাজ্য কাঁপিয়ে হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব। দেবনারায়ণদা, সব হিন্দু যদি এক হয় তাহলে তো তৃণমূলের কি বড় চ্যালেঞ্জ। দেখো, হিন্দুত্ব বলে যারা বলছে তারা প্রকৃত হিন্দুর প্রতি, হিন্দু কি, রবীন্দ্রনাথ এক জায়গায় বলছে আত্মপরিচয়ে, বলছে যে মুসলিম হওয়া সহজ, খ্রিস্টানও যে কেউ হতে পারে, কিন্তু হিন্দু, ও বাবা, ও বড় শক্ত কাজ। আবার গোড়ায় এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছে উপন্যাসে যে হিন্দু কোনো ধর্ম নয়, মুসলমান একটা ধর্ম, খ্রিস্টানও ধর্ম, কিন্তু হিন্দু ভারতবর্ষের ইতিহাসে একটা জাতিগত পরিণাম। মানে হিন্দু জাতিগত পরিণাম কি, সমস্ত ধর্মকে মিলনের ক্ষেত্র, এইটা হচ্ছে বক্তব্য। আর বলছে স্বামী বিবেকানন্দ লিখছে, fanatical crew in Hinduism, Mohammedanism and Christianity have always been recruited on the lower planes of bhakti. আজকে তো ধর্মান্ধ, তারা ধর্মের নিচতলায়, তার মানে সুশ্রুতিরা, আসলে তারা হিন্দুও নয়, তারা হলো ধর্মান্ধ, এবং হিন্দু প্রকৃত হিন্দুর থেকে অনেক দূরে, যেটা বিবেকানন্দ বলছে। সুতরাং এই হিন্দুত্ব একটা কৌশল করে, তার মানে ধর্মে ধর্মে ভাগ করা। শুভেন্দুবাবু বলছেন 2026-এ হিন্দু ভাই ভাই, তৃণমূল টাটা বাই বাই। আরে ওনার ইতিহাসটা যদি ওনাকে দেখা হয়, উনি নিজে কী ছিলেন। হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবকে শেখাও, ওনার 2021-এর আগে শুভেন্দুবাবু, 2021-এর পরে বন্ধুবাবু। সেখানে কিন্তু আবার বিজেপিকে ওই যে বলছে হিন্দুত্ব, ওখানে আবার বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করছে। তার অনেক কিছু ক্লিপস আছে। এভাবে হয় না পশ্চিমবঙ্গে, এই জিনিসটা খায় না। আপনি বলছেন এর কোনো প্রভাব পড়বে না? না, এটা শুনুন, এই প্রভাবটা যদি কিছু প্রভাব পড়ে অন্যান্য অ্যাসপেক্টে, হিন্দুত্বে কোনো, এটা বরং আরও খারাপ হচ্ছে। বিজেপির এই যে হিন্দুত্বর প্রভাবটা খুব খারাপ হচ্ছে। যে হিন্দুত্বগুলো নিয়ে এরা ব্যবসা করার চেষ্টা করছে, তার মানে কি ছাড়িয়ে দিচ্ছে, পুরোপুরি একেবারে ছাড়িয়ে দিচ্ছে, হিন্দুত্ব হয়ে আমরা ব্যবসা করছি, এইবার ভোটটা আমাদের আসবে। মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে উনি মুসলমানকে ইজারা নিয়েছেন, আমরা হিন্দুর ইজারা নিয়েছি, এইভাবে বলার চেষ্টা করছি। কিন্তু না, মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেন, মুখ্যমন্ত্রী সত্যি কিন্তু আজকে সবাইকে নিয়ে
বিশেষ করে নিপীড়িত নির্যাতিত যারা প্রত্যেককে দেখার চেষ্টা করেন। আজকে যে প্রকল্পগুলো চালু করেছেন, হিন্দুর প্রকল্প শুধু নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে এক প্রকল্পগুলো দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে হিন্দুত্ব বলে শুধু হিন্দু, আমি তো বললাম প্রকৃত হিন্দুত্বের মধ্যে সেই হিন্দু আসে না। হ্যাঁ, হিন্দু ধর্ম আর ধর্মতন্ত্র, রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছে ধর্ম আর ধর্মতন্ত্র এক নয়, এ হলো আগুন আর ছাই। মুক্তির মন্ত্র পড়ে ধর্ম, আর দাসত্বের মর্ম পড়ে ধর্মতন্ত্র। বেশ 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 রবীন্দ্রনাথের কথা, কর্তার ইচ্ছায় কর্ম প্রবন্ধে লিখছে। ধর্ম আর ধর্মতন্ত্র এক নয়, এ হলো আগুন আর ছাই। মুক্তির মন্ত্র পড়ে ধর্ম, আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। তাহলে হিন্দুত্ব হলো দাসত্বের মন্ত্র। সুতরাং এই তন্ত্রের কোনো মানে নেই। এবং যে এটা করেছিল, যে আজকে এই হিন্দুত্ব নিয়ে চলেছিল, সে তো বিশ্বাসঘাতক। সে মানে ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতকতাকে জেল থেকে মুক্তি পেয়েছিল, আমি তার নাম বলবো না, মুক্তি পেয়ে আবার হিন্দুত্ব, তার মানে নিজের কর্মেই তার স্থির নেই। সুতরাং আজকে এই যে হিন্দুত্ব বলে কোনো চালা হচ্ছে, এখানে হয় না। হিন্দু হিন্দু, আবার হিন্দুত্ব কি? হিন্দুই তো বৃহত্তর, সব ধর্মকে এক করে রেখেছে। হিন্দুর মতো মিলনের তত্ত্ব তাই নেই। সুতরাং এইটি হিন্দুকে আরো বেশি এক পিছে করার চেষ্টা, এটা পশ্চিমবঙ্গে আশা করি আমার মনে হয় তেমন প্রভাব ফেলবে। বেশ, এবার আসি মহিলা ভোটের প্রসঙ্গে। মহিলা ভোটের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কসবা কাণ্ডের পর আমরা আরজিকরও দেখেছি, 1 বছর পরে হতে গেল। কি মনে হচ্ছে, মহিলা ভোট কি আস্থা অটুট থাকবে? শুনুন, আমার প্রশ্ন হচ্ছে, আজকে বিভিন্ন মিডিয়ায় এটা পরিষ্কার পশ্চিমবঙ্গে এই তৃণমূলের বিরুদ্ধে যে ইয়েগুলো চলছে, সত্যিই তো অন্যায়গুলো, এটাকে বারবার প্রচারপ করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে এই ভোটে মহিলারাও বেঁকে যাবে, কিন্তু আমার প্রশ্ন তা না, মহিলা দেখবে না। আসলে প্রান্তিক মানুষ যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জল, পানীয় জল, ঔষধ, এইসব বিভিন্ন জিনিসের অ্যামালগামেটেড সুবিধা যদি পায়, রাস্তাঘাট, জল, সমস্ত কিছু সুবিধা যদি পায়, তাহলে সেটাই তাদের আনন্দ। তারা দেখছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, হ্যাঁ, চিকিৎসার সুযোগ, স্বাস্থ্যসাথীর সুবিধাগুলো পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, এরকম প্রকল্পে প্রায় 60-70টা প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছে। তারা আনন্দে করছে। এই কোথায় একটু দুর্নীতি হলো, অমুক হলো, এবং এই দুর্নীতিতে প্রমাণ করা নিশ্চয়ই একটা অংশ দুর্নীতি, কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন পুরো দুর্নীতি বলা আছে। এটা অনেকে বলছে যে এটা একটা মানে পুরো স্ট্রাকচার দুর্নীতি, একেবারে উপর থেকে নেড়া পর্যন্ত, সেটা করা যায়নি, সেটা প্রতিষ্ঠা করা চলছে, তা নয়। আচ্ছা, আপনি এটা ছাড়ুন, সারা ভারতে যদি আপনি, পশ্চিমবঙ্গ তো সারা ভারতের বাইরে না, পশ্চিমবঙ্গ ভারতের একটু অংশ, অন্য রাজ্যগুলো দেখুন তো কোথায় দুর্নীতি। যারা দুর্নীতির মাথা, তারা সব অন্য পার্টিতে যখন পড়ে পড়েছে। বিজেপির কোন দিকটা দেখবেন না, শুভেন্দুর নামে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে এই যে প্রত্যেকটা, এবং শুধু নয়, ব্যাংক দুর্নীতি প্রায় 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, তার মানে ভাগ করে নিয়ে গেছে। তার মধ্যে আপনি প্রায় 40 জন ব্যবসায়ী দুর্নীতি করেছে, প্রায় 10 লক্ষ কোটি, তা প্রায় গুজরাটের ব্যবসায়ী ভাগ করে চলে গেছে। তাহলে আপনি বলছেন মহিলা ভোটের কোনো প্রভাব না, 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 কোনো প্রভাব না। এখানে অপারেশন সিন্দুর বলুন, যেখানে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হলো পহেলগাঁও। আচ্ছা, না, কালমা পড়তে জানতো না, সেটা আমি জিজ্ঞেস করে দিলাম না। দ্বিতীয় এই যে কসবা এবং আরজিকর, মহিলারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। মহিলারা বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রীর থেকে কি এটা এক্সপেক্টেড, সেই সরকারের থেকে এটা এক্সপেক্টেড? শুনুন, প্রচারটা বললাম তো, মিথটা এমন জিনিস, হ্যাঁ, মিথটাকে তৈরি করার জন্য এই জিনিসটা এমন একটা জিনিস তৈরি করছে, মানুষ ভাবছে ওইটাই সত্য। আচ্ছা, আপনি ধরুন তো, আরজিকর সারা বিশ্বে প্রভাব পড়ল, শুধু পশ্চিমবঙ্গে, ভারতে নয়, সারা বিশ্বে আপনি দেখলেন একটা বিরাট প্রভাব করার চেষ্টা করলো। ঠিক, উচিত তাই, কিন্তু আজকে বিভিন্ন প্রশ্ন মানুষের থাকতে পারে, যে প্রশ্ন করতে গিয়ে যেসব জুনিয়র ডাক্তাররা যেসব জায়গায় সই করেছে, সব কিছুতে জুনিয়র ডাক্তারও তো জড়িত, এবং যেটুকু প্রমাণ পাওয়া গেল তাতে একজনই দোষী। এবং তৃণমূল কি করেছে, সেখানে তো এমন কিছু প্রমাণ হয়নি তৃণমূল বা পুলিশ এইগুলো গোপন করেছে, এইগুলো প্রকাশ পায়নি, তা তো নয়, সেটা প্রমাণই করতে পারেনি, সিবিআইও পারেনি। তাহলে কি করে মিথ্যাকে প্রমাণ করবে? মানুষ প্রথমে একটা ভুল বুঝেছিল, আস্তে আস্তে সবাই কিন্তু অনেকটাই ফিরে আসছে। আর যারা ফিরে আসছে না, তাদের অন্য ধাঁধাও রয়েছে, এবং
আরেক ধরনের লোক তারা দেখছে কি এটা গেল, এবার আর একটা কলেজে গিয়ে দুর্নীতির অবস্থা হলো। শুনুন, দুর্নীতি একটা বৃহত্তর জিনিস, প্রত্যেকটা কর্নারে কর্নার। এই যে বললাম ধর্ষণ ব্যাপারটা একটা সামাজিক অপরাধ, আর এক ধরনের অপরাধ তো ঔদ্যোক্তের অপরাধ, তারাও ধর্ষণ করে। এই যে ছেলেটি, এ কিন্তু দেখতে খুব ভালো মুক্তনক, ধর্ষণটা এর মূল পেশা নয়, এ হলো আধিপত্য বিস্তার করা, এবং তার আধিপত্যের মধ্য থেকে যে আসবে তা আসো তাকে ধর্ষণ করা বা ইম্বু করা। এই লোকগুলোকে সত্যি এই কিছু কিছু লোক এই সরকারকে প্রতিষ্ঠা করে, সরকার দল যখন বড় হয় এরা এই সরকারকে চেষ্টা করে। এই যে বৃহত্তর প্রভাব পড়বে না, কিছু প্রভাব পড়বে কিছু না তা নয়, কিন্তু তাতে তৃণমূলের এমন কিছু অসুবিধা হবে। বেশ, আমরা এবার যদি যাই একটু এসএসসি নিয়ে, দেবানন্দ এসএসসি নিয়ে কিন্তু নবান্ন অভিযান, চাকরিহারা শিক্ষকরা নবান্ন অভিযান করছেন, কিভাবে দেখছেন আপনি এবং কিভাবে বলবেন? আপনি তৃণমূলকে সমর্থন করেন, আপনি একজন অধ্যাপক, যেখানে আমাদের স্টুডিওতেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসে চোখের জল পর্যন্ত ফেলেছেন এবং তারা বলছেন যে এরকম দুর্নীতি বোধহয় আগে কোনো দিন হয়নি। বলুন। না, প্রশ্নটা হচ্ছে কি, না দুর্নীতি হয়নি এটা কথা বলা না, দুর্নীতির জন্য আগে সেই জায়গায় যাওয়া যায়নি, আগে যে হয়নি এটা কথা ভুল না। আমি 2009-তে বললাম প্রায় 60,000। আর লিস্ট কোথায়, যোগ্য অযোগ্য লিস্ট কোথায়? ঠিকই তুমি বলেছো, ঠিকই বলেছো, যোগ্য অযোগ্য লিস্টটা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে কি, যে জিনিসটা না, এখন যিনি সেক্রেটারি আছেন তিনি তো আর দুর্নীতির সঙ্গে যুক্ত না, উনি পরবর্তীকালে এই অল্প দিন 2-3 বছর 3-4 বছরে জড়িত, যারা করে গেছে তার সব কটা জেলে। কিন্তু ইনি যেটা বলছেন, এনাকে লাস্টে যে কথাটা বলা হয়েছিল যে 6,000 সামথিং এরা দুর্নীতিগ্রস্ত, মানে অসৎ উপায়ে চাকরি পেয়েছে। একে প্রশ্ন করেছে বাকি 22 লক্ষের মধ্যে আর কেউ তো অসৎ উপায়ে চাকরি পায়নি। তখন ইনি কি বলছেন, সিদ্ধার্থবাবু যিনি এখন সেক্রেটারি, বলছে যে আমি বলতে পারবো না যে আর একটাও নেই, কারণ 22 লক্ষকে বাঁচানোর পক্ষে যাদের দুর্নীতি ওভাবে নয়, হয়তো মার্কশিটে দুর্নীতি রয়েছে, সেগুলো আমি ভেরিফাই করি। এখন ওই কথাটা কেন বলতে পারলো না, আর একটাও নেই হয়ে গেল। এখন শুনুন, বিচার ব্যবস্থাটাকে পরিচ্ছন্ন বা কতটুকু করা, প্রভাবিত করা খুবই অসুবিধে। তবে আমার প্রশ্ন, সত্যি এটাকে যদি ভালো করে দেখা হতো, উনি কেন বললেন আর একটাও নেই, বলতেই হবে আর একটাও নেই, কিন্তু সেটা তো ঠিক বলিনি। আর যদি বেরোয় তখন তো সেক্রেটারি পরে দোষ হবে। 22 লক্ষকে আবার পুনরায় ফেরি করা, যা মোটামুটি পাওয়া গেছে এইগুলো, কিন্তু আর একটাও নেই, এই কথাটা উত্তর যখন দিতে পারেনি তখন, কারণ এর পিছনে অনেক, এই যে টানাপোড়েনটা অনেক দিন ধরে চলেছে, অনেক কিছু চলেছে, এবং এর পিছনে এক ধরনের রাজনীতিবিদ যারা অ্যাডভোকেটও, তারা এটাকে অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যার জন্য সত্যি আজকে তুমি যখন করলে, সুপ্রিম কোর্ট তো দিল, যোগ্যদের একটা সুবিধা দিল কি, যে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে, এই সুবিধাটা কেন দিল? তাহলে মানে অস্বচ্ছভাবে ইনডাইরেক্টলি বলা হচ্ছে, তাহলে তারা কিছু একটা সুবিধা, সেটুকু সুবিধা তারা দেওয়া হলো না, তাহলে এটাও দেওয়া হতো না। তার মানে স্কুলটাকে বাঁচানোর জন্য, তাহলে তুমি বললে কেন যোগ্যরা অন্তত 21, তাহলে এইটুকু যখন বললে তাদের চাকরিটা বাঁচানো। এখন একবার শুনুন, এই বিচারের মধ্যে যে অনেক কিছু খুঁটিনাটি আছে, সেটা স্বচ্ছ বিচার হয়নি সত্যি। কিন্তু তৃণমূল কেন, আমি বলবো প্রত্যেকে তার বিবেককে প্রশ্ন করুক, কোথায় স্বর্গ, মানে এর কোনো প্রভাব পড়বে? এই 26,000-এর কোনো প্রভাব পড়বে না? শুনুন, 26,000 তাদের পরিবার, শুনুন আমি বলছি, 26,000 হলে 1 লক্ষ, 26,000 লোক হচ্ছে 1 লক্ষ লোক, তার মানে 5 দিয়ে গুণ করুন, 1 লক্ষ লোক। এই প্রভাবটা বৃহত্তর প্রভাব, কিছুটা প্রভাব তো পড়বে, কিন্তু আমার যেটা মনে হয় ইলেকশনের আগে এরা চাকরি পেয়ে যাবে। বেশ বড় কথা বললেন। ইলেকশনের আগে মমতা ব্যানার্জির একটা, শুনুন, ওর একটা মনের মধ্যে যে, আমি তো বলো, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন, শেক্সপিয়ারের বক্তব্য আমি তো বলছি। তিনি বলছেন আনইজি বিয়ার্স দ্য হেড হু বিয়ার্স দ্য ক্রাউন, আনইজি লাইজ দ্য হেড হু বিয়ার্স দ্য ক্রাউন। অস্বস্যতা তার মনের মধ্যে আছে যে রাজমুকুট পড়েছে, মমতা ব্যানার্জির আছে না, চারিদিকে তার উপঢৌকন, কিন্তু আসে স্থির, দুহাত মুষ্টিবদ্ধ, ভিতরে অস্থির। শক্তি চট্টোপাধ্যায়ের কঠিন অনুভব কবিতা, তার মধ্যে তার দেখছেন মুখ্যমন্ত্রীর চেহারা কি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী, বিরোধীরা যারা এসেছেন তারা বলছেন মুখ্যমন্ত্রী এত দিক থেকে প্রেশার নিতে পারছেন না, এবার নেক্সট টাইম বলবো আপনাকে ডিএ। না, এই যে জিনিসটা মনের মধ্যে যে অস্থিরতা, মুখ্যমন্ত্রী এতগুলোকে হ্যান্ডেল করতে হচ্ছে, মুখ্যমন্ত্রী চাচ্ছে হঠাৎ
একটা জায়গায় বাস্ট হচ্ছে, কারণ এত লোককে কন্ট্রোল করতে গিয়ে কেউ ফাউল করে ফেলছে, এইটাকে মুখ্যমন্ত্রীর মনের মধ্যে একটা আঘাত করছে, সেটা মুখ্যমন্ত্রী সত্যি খারাপ লাগছে। এই জন্যে বলছি, হ্যাঁ বলছি শুনুন, আমি যে কথাটা বলি, হ্যাঁ ডিএ পাওয়া মানে মৌলিক অধিকার কিনা এটা প্রমাণ এখনো হয়নি, সুপ্রিম কোর্ট এটা বলেনি কি এখনো তাই বলে কন্টেম্পট অফ সুপ্রিম কোর্ট দেবেন না? না 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 না, মৌলিক অধিকার এখনো করেনি, এখনো বলছেন যে 25% দেওয়া, মৌলিক অধিকারের ব্যাখ্যাটা এখনো পরিষ্কার হয়নি, সুপ্রিম কোর্টে এটা পরে বিচার হবে। মুখ্যমন্ত্রী এখানে সুপ্রিম কোর্টে যেটা ছিল, ডিএ কি মৌলিক অধিকার না, এটা বলেনি। আপাতত তুমি 50% দাও, যদি বলে আমি পারবো না, 25% বলেছে, 25% last time, হ্যাঁ। কিন্তু মৌলিক অধিকারের সমস্যা এখনো সমাধান হয়নি, সুপ্রিম কোর্ট পরে সেটা বিচার করবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের দেওয়া হল পেলে তো সব ভালোই হয়, সত্যি ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের এই বিভিন্ন প্রকল্পের দিতে গিয়ে সরকারের বহু পয়সা চলে যাচ্ছে, এবং পয়সা তো লিমিটেড, তবে এই সরকার যথেষ্ট আয় করেছে। যে কথাটা আমি অর্থনীতির ছাত্র এবং প্রেসিডেন্সিতে ইকোনমিক্স নিয়ে পড়িয়েছি, যে কথাটা বলা হচ্ছে, এই সরকার আয় যথেষ্ট বেড়েছে। পশ্চিমবঙ্গে 2011-তে যখন চলে যায়, 2011-তে যখন চলে যায়, তখন 2010-11-তে এদের বাজেটে মানে রাজস্ব আয় ছিল 70,000 কোটি টাকার মতো, 70,000 কোটি টাকার মতো। বেশ, এখন সে রাজস্ব আয়টা, আসল আয়, সেটা প্রায় 2.5 লক্ষ কোটি টাকা এসে দাঁড়িয়েছে। বেশ, সুতরাং এই আয়টা কিন্তু বেড়েছে, এর মধ্যে দিয়ে এই কাজগুলো করছে, কিন্তু এই কাজটা অনেক কিছু কাজকে বাদ দিয়ে করতে হচ্ছে। দেখুন, আবাস যোজনার টাকা 15,000 কোটি টাকা, এ তো এই সরকার দেবে না, সে তো দেবে সেন্টার, বন্ধ করে দিয়েছে। 100 দিনের প্রকল্প বন্ধ করে দিয়েছে, তারপরে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ যোজনার টাকা, এইরকম 1,70,000 কোটি টাকা পাও না, দিচ্ছে না সরকার। এই টাকার থেকে এক জায়গাতে, টোলার থেকে মালার থেকে এক জায়গার টাকা এক জায়গায়, এক জায়গার থেকে এক, ফলে করতে গিয়ে ডিএর টাকা যা দেওয়া উচিত সত্যি দিতে পারছে না, এটা তো সত্যি কথা। 1 টাকা অন্য জায়গায় দিলি, তবে এটাও সত্য, পশ্চিমবঙ্গের পে স্ট্রাকচার যথেষ্ট ভালো। ডিএটা না হয়েও যে স্ট্রাকচারটা ভারতের 2-3টে রাজ্যের মধ্যে ভালো স্ট্রাকচার, হাই স্ট্রাকচার, কারণ ডিএ আর ডিএ সমস্ত রাজ্যে সমানভাবে দিচ্ছে না। বেশ, পশ্চিমবঙ্গ কেন, ত্রিপুরার ডিএ দিচ্ছে কত পার্সেন্ট, পশ্চিমবঙ্গ থেকে 4-5%। বেশ, এবার আমার সময় একদম শেষ প্রায়, এর প্রভাব পড়বে, ডিএর প্রভাব? না না, তেমন কিছু পড়বে না, হ্যাঁ তবে সরকারি যারা ভোট দেয় তাদের কিছু প্রভাব পড়বে। বেশ, সব শেষে আসবো যে 2026-এ কতগুলো সিট কমবে তৃণমূলের, দেবেনদা? আমার তো মনে হয় একটা সিটও কমবে না, বরং কয়েকটা সিট বাড়বে। কিন্তু আপনি নিজেই বললেন যে এতগুলোর কিছুটা প্রভাব পড়বে, কিছুটা, মানে মহিলা ভোট থেকে শুরু করে যে প্রসঙ্গগুলো আপনি কথা কিন্তু বলছেন, সেটা মিডল ক্লাসের, মিডল ক্লাসে, সেটা মিডল ক্লাস, ওকে। প্রান্তিক ভোটটা কমবে না, মানে গ্রামীণ ভোট, গ্রামীণ ভোট ইনট্যাক্ট থাকবে। এবং একটা জিনিস শুনুন, কিছুটা ভোট তার বিজেপি থেকে সিপিএম কংগ্রেসে চলে যাবে। আমি কি বলেছি বুঝতে, বেশিটা ভোট বিজেপি থেকে কংগ্রেসে চলে যাবে, যেটা আসা, সেই যার জন্য তৃণমূলের ভোটের এমন কিছু প্রভাব মোটামুটি আসবে না। মানে যারা পাবে বিজেপির থেকে কিছু ভোট সিপিএম কংগ্রেসে ট্রান্সফার হবে, কারণ বিজেপির প্রতি অনেক কিছু অভক্ত, তৃণমূলের কিছু অংশ যাবে, তবে প্রান্তিক ভোট, বিশেষ করে গ্রামীণ এলাকার ভোটে তেমন মানে শহর এলাকার ভোটে কিছু প্রভাব পড়বে, তেমন কিছু না। দেবেন্দ্র, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, আপনি এসছেন আমাদের স্টুডিওতে, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনাদের আজকে কিন্তু দেবনারায়ণ সরকার, অধ্যাপক দেবনারায়ণ সরকার, তৃণমূল সমর্থক, আমরা আপনাদের সামনে নিয়ে এলাম বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন ইস্যুস নিয়ে, কসবা থেকে আরজি কর, ডিএ থেকে এসএসসি, সব কিন্তু আপনাদের সামনে বিশ্লেষণ করলেন এবং তুলে ধরলেন। শেষ ডিসিশন, শেষ সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন, অর্থাৎ আম জনতা নেবে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।